হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। ইংরেজি শেখার প্রাথমিক শর্ত হলো ইংরেজি পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। ইংরেজিতে যে 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে অন্যতম একটি হলো কনজাংশন। তাই এই ভিডিওতে আমরা জানবো কনজাংশন কি, কনজাংশন কত প্রকার এবং প্রতিটা কনজাংশনের ইউজ বা ব্যবহার ডিটেলে জানবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কনজাংশন নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো কনজাংশন কি। ইংরেজিতে যে 8টি পার্টস অফ স্পিচ আছে সেই 8টি পার্টস অফ স্পিচের অন্যতম একটি হলো কনজাংশন, যার কাজ হলো 2 বা তার বেশি ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করা। সহজ ভাষায় বলতে গেলে কনজাংশনের কাজ হলো কানেকশন তৈরি করা। কিসের মধ্যে কানেকশন তৈরি করা? ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ বা ক্লজের মধ্যে কানেকশন তৈরি করা। তো কনজাংশনের কনসেপ্ট এক্সাম্পলের সাহায্যে আরো ভালো করে বোঝা যাক। তো প্রথম এক্সাম্পল দেখো, আই লাইক অ্যাপেলস অ্যান্ড ম্যাঙ্গোস, অর্থাৎ আমি আপেল এবং আম পছন্দ করি। তো এক্ষেত্রে অ্যান্ড অর্থাৎ এবং এটা একটা কনজাংশন, কারণ এখানে অ্যান্ড অ্যাপেলস ও ম্যাঙ্গোসকে যুক্ত করেছে, অর্থাৎ দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, তাই অ্যান্ড এখানে একটা কনজাংশন। নেক্সট এক্সাম্পল দেখো, আই লাইক চকলেট বাট আই ডোন্ট লাইক আইসক্রিম, অর্থাৎ আমি চকলেট পছন্দ করি কিন্তু আমি আইসক্রিম পছন্দ করি না। তো এক্ষেত্রে দেখো বাট অর্থাৎ কিন্তু এটা একটা কনজাংশন, কারণ এখানে বাট আই লাইক চকলেট এবং আই ডোন্ট লাইক আইসক্রিম এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই এখানে বাট একটা কনজাংশন। নেক্সট এক্সাম্পল, ইউ ক্যান চুজ টু স্টাডি ইন দ্য লাইব্রেরি অর অ্যাট হোম, অর্থাৎ তুমি লাইব্রেরিতে অথবা বাড়িতে পড়তে পারো। তো এক্ষেত্রে অর একটা কনজাংশন, কারণ এখানে অর ইন দ্য লাইব্রেরি এবং অ্যাট হোম এই দুটো ফ্রেজকে যুক্ত করেছে, তাই অর এখানে একটা কনজাংশন। নেক্সট এক্সাম্পল দেখো, আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট বিকজ ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ আমি বাজারে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। তো এক্ষেত্রে দেখো বিকজ এটা একটা কনজাংশন, কারণ এক্ষেত্রে বিকজ আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট এবং ইট ওয়াজ রেইনিং এই দুটো ক্লজকে যুক্ত করেছে, তাই এখানে বিকজ একটা কনজাংশন। তো আশা করি কনজাংশনের বেসিক কনসেপ্ট বুঝতে পারলে। কনজাংশন আরো অ্যাডভান্সড লেভেলে বোঝার জন্য এবার আমাদের বুঝতে হবে টাইপস অফ কনজাংশন, অর্থাৎ কনজাংশনের শ্রেণীবিভাগ বা কনজাংশনকে কত ভাগে ভাগ করা যায়। বিভিন্ন বইয়ে ও বিভিন্ন জায়গায় কনজাংশনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তবে সাধারণত কনজাংশন 2 প্রকার। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়াও আর এক ধরনের কনজাংশন বিভিন্ন জায়গায় মেনশন থাকে, আর সেটা হলো কোরিলেটিভ কনজাংশন। তো এবার এই প্রতিটা কনজাংশন আমরা ডিটেলে জানবো। তো প্রথমেই দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন একই ধরনের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা মনে রাখার একটা কৌশল হলো ফ্যান বয়েজ। এখানে এফ হলো ফর, এ হলো অ্যান্ড, এন হলো নর, বি হলো বাট, ও হলো অর, ওয়াই হলো ইয়েট এবং এস হলো সো। এগুলো ছাড়াও আরও অনেক কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে। সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশনকে 4 ভাগে ভাগ করা যায়: কিউমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন এবং ইলেটিভ কনজাংশন। এবার আমরা এই প্রতিটা কোঅর্ডিনেটিং কনজাংশন ডিটেলে জানব। তো প্রথমেই দেখো কিউমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন 2 বা তার বেশি ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে। কিউমুলেটিভ কনজাংশনের এক্সাম্পল হলো অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো এবং নো লেস দ্যান। তো এবার এগুলোর প্রতিটা ইউজ বা ব্যবহার ডিটেলে জেনে নেওয়া যাক। অ্যান্ড এবং অর্থে ব্যবহৃত হয়। অ্যান্ড 2 বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। ফর এক্সাম্পল, অমিত অ্যান্ড সুমিত আর বেস্ট ফ্রেন্ডস, অর্থাৎ অমিত এবং সুমিত সবচেয়ে ভালো বন্ধু। তো এক্ষেত্রে অ্যান্ড অমিত ও সুমিত অর্থাৎ দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে। হি স্টাডিড হার্ড ফর হিজ এক্সাম অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, অর্থাৎ সে তার পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছিল এবং সে পরীক্ষায় পাশ করেছিল। তো এক্ষেত্রে অ্যান্ড হি স্টাডিড হার্ড ফর হিজ এক্সাম ও হি পাসড দ্য এক্সাম এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। অ্যান্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখো, যখন অ্যান্ড 2টোর বেশি ওয়ার্ডকে যুক্ত করবে
তখন অ্যান্ড শেষ ওয়ার্ডের আগে বসবে। যেমন উই নিড সুগার, মিল্ক, এগস অ্যান্ড বাটার ফর দ্য রেসিপি। এক্ষেত্রে অ্যান্ড দুটোর বেশি ওয়ার্ডকে যুক্ত করেছে এবং অ্যান্ড শেষ ওয়ার্ড অর্থাৎ বাটারের আগে বসেছে। তো আশা করি অ্যান্ডের ইউজ বুঝতে পারলে। নেক্সট, বোথ অ্যান্ড। দুটো জিনিসকে একসঙ্গে উল্লেখ করে সেই দুটো জিনিসের উভয়ই গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর ক্ষেত্রে বোথ অ্যান্ড ব্যবহার করা হয়। বোথ অ্যান্ডের সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং, অর্থাৎ সে একই সাথে বুদ্ধিমান এবং পরিশ্রমী। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য টিচার বোথ এক্সপ্লেইন দ্য টপিক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, অর্থাৎ শিক্ষক মহাশয় বিষয়টা ব্যাখ্যা করলেন এবং প্রশ্নগুলোর উত্তরও দিলেন। বোথ অ্যান্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বোথ অ্যান্ড যে দুটো জিনিসকে যুক্ত করে সেগুলো একই ধরনের বা গ্রামাটিক্যালি সমান হওয়া উচিত। প্রথম এক্সাম্পলে দেখো, বোথ অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিংকে যুক্ত করেছে। ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং দুটোই অ্যাডজেক্টিভ, অর্থাৎ এক্ষেত্রে দুটোই গ্রামাটিক্যালি সমান। কিন্তু এখানে যদি ইন্টেলিজেন্টের জায়গায় ইন্টেলিজেন্স থাকতো তাহলে সেটা ভুল হতো, কারণ সেক্ষেত্রে ইন্টেলিজেন্স নাউন আর হার্ডওয়ার্কিং অ্যাডজেক্টিভ, অর্থাৎ গ্রামাটিক্যালি সমান হতো না, তাই সেক্ষেত্রে এটা ভুল হতো। আবার দ্বিতীয় এক্সাম্পলে দেখো, বোথ অ্যান্ড এক্সপ্লেইন দ্য টপিক এবং আনসার্ড দ্য কোশ্চেন্স এই দুটো অংশকে যুক্ত করেছে। এক্ষেত্রে এক্সপ্লেইনড ও আনসার্ড এই দুটো ভার্বই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দুটোই গ্রামাটিক্যালি সমান। তো আশা করি বোথ অ্যান্ডের ইউজ বুঝতে পারলে। নেক্সট, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ সাধারণত পাশাপাশি বা এছাড়াও অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ ওয়েল অ্যাজ দুটো বিষয়কে যুক্ত করলেও সাধারণত প্রথমটার প্রতি কিছুটা বেশি গুরুত্ব দেয়। অ্যাজ ওয়েল অ্যাজের এক্সাম্পল দেখো, সুমন ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ, অর্থাৎ সুমন ইংরেজির পাশাপাশি ফরাসিও বলতে পারে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ ইনভাইটেড, অর্থাৎ তার পাশাপাশি তার বন্ধু আমন্ত্রিত ছিল। অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রেও আগে ও পরে একই ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকতে হবে। যেমন শি সিংস অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সিং, এটা কিন্তু ভুল, কারণ এক্ষেত্রে দেখো অ্যাজ ওয়েল অ্যাজের আগে আছে সিংস আর পরে আছে ডান্সিং। সিংস একটা ভার্ব আর এক্ষেত্রে ডান্সিং নাউন হিসাবে কাজ করছে। তো এক্ষেত্রে দেখো দুটো দিক সমান হচ্ছে না, তাই এই সেন্টেন্সটা ভুল। তাহলে সঠিক সেন্টেন্সটা হবে শি সিংস অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সেস। তো আশা করি অ্যাজ ওয়েল অ্যাজের ব্যবহার বুঝতে পারলে। নেক্সট, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো শুধু এটা নয় বরং ওটাও এই অর্থে ব্যবহৃত হয়। নট অনলি বাট অলসোর এক্সাম্পল দেখো, হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, অর্থাৎ সে শুধু বুদ্ধিমানই নয় বরং পরিশ্রমীও। আরও একটা এক্সাম্পল দেখো, হি নট অনলি স্টাডিজ হার্ড বাট অলসো পার্টিসিপেটস ইন স্পোর্টস, অর্থাৎ সে শুধু অনেক বেশি পড়াশোনাই করে না বরং খেলাধুলাতেও অংশগ্রহণ করে। নট অনলি বাট অলসোর একটা গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখো, যখন নট অনলি বাক্যের শুরুতে থাকে তখন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ইনভার্সন অর্থাৎ অদল বদল হয়। যেমন হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, এই সেন্টেন্সটা যদি নট অনলি দিয়ে শুরু করা হয় তাহলে হবে নট অনলি ইজ হি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। প্রথমে হি এর পর ইজ ছিল, কিন্তু দেখো যখন নট অনলি দিয়ে শুরু হলো সেন্টেন্সটা তখন ইজ হি এর আগে বসেছে, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের ইনভার্সন অর্থাৎ অদল বদল হয়েছে। তো আশা করি নট অনলি বাট অলসোর ইউজ বুঝতে পারলে। নেক্সট, নো লেস দ্যান। নো লেস দ্যান সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যে ক্ষেত্রে এটা দেখানো হয় কোনো একটা কিছু অন্যটার চেয়ে কোনো অংশে কম নয়। যেমন হি ইজ নো লেস ট্যালেন্টেড দ্যান হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইয়ের চেয়ে কম ট্যালেন্টেড নয়। আরও একটা এক্সাম্পল দেখো, শি সিংস নো লেস বিউটিফুলি দ্যান এ প্রফেশনাল সিঙ্গার, অর্থাৎ সে কোনো পেশাদার গায়কের চেয়ে কম সুন্দরভাবে গান করে না। নো লেস দ্যান কমপক্ষে বা সর্বনিম্ন অর্থেও ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য প্রজেক্ট রিকোয়ার্স নো লেস দ্যান 10 ইঞ্জিনিয়ার্স টু কমপ্লিট, অর্থাৎ প্রজেক্টটা কমপ্লিট করতে কমপক্ষে 10 জন ইঞ্জিনিয়ার প্রয়োজন। দ্য মিটিং লাস্টেড নো লেস দ্যান 5 আওয়ার্স, অর্থাৎ মিটিংটা কমপক্ষে 5 ঘন্টা চলেছিল। তো আশা করি নো লেস দ্যানের ইউজ বুঝতে পারলে। কমপ্লিট হলো কিউমুলেটিভ বা কপুলেটিভ কনজাংশন। নেক্সট, অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন দুটো জিনিসের মধ্যে একটা বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অল্টারনেটিভ কনজাংশনগুলো হলো অর, আইদার অর, নাইদার নর, অনেকে এটাকে ইদার অর ও নিদার নর বলে থাকে। আইদার অর বা ইদার অর এবং নাইদার নর বা নিদার নর দুটোই ঠিক। এগুলো ছাড়াও আরও একটা অল্টারনেটিভ কনজাংশন হলো আদারওয়াইজ। তো
তো এবারে এই অল্টারনেটিভ কনজাংশনগুলোর ইউজ ডিটেলে জেনে নেওয়া যাক। তো প্রথমেই দেখো অর সাধারণত অথবা নাকি এইসব অর্থে ব্যবহার করা হয়। তো অরের সেন্টেন্স এক্সাম্পল দেখো, ডু ইউ প্রেফার অ্যাপেলস অর অরেঞ্জেস, অর্থাৎ তুমি আপেল পছন্দ করো নাকি কমলা লেবু। তো এক্ষেত্রে অ্যাপেল ও অরেঞ্জের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। অরের আরও এক্সাম্পল দেখো, ইউ ক্যান টেক দ্য বাস অর ওয়াক টু দ্য স্কুল, অর্থাৎ তুমি বাসে যেতে পারো অথবা হেঁটে স্কুলে যেতে পারো। আর ইউ কামিং উইথ আস অর উইল ইউ স্টে অ্যাট হোম, অর্থাৎ তুমি আমাদের সঙ্গে আসবে নাকি বাড়িতে থাকবে। অরের ক্ষেত্রেও অরের আগে ও পরে থাকা অংশগুলোর গ্রামাটিক্যাল স্ট্রাকচার সমান হতে হবে। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো, ডু ইউ প্রেফার অ্যাপেলস অর অরেঞ্জেস, এখানে দেখো অরের আগে আছে অ্যাপেলস আর পরে আছে অরেঞ্জেস। এখানে যদি অরেঞ্জেসের জায়গায় অরেঞ্জ থাকতো তাহলে সেন্টেন্সটা ভুল হতো, কারণ সেক্ষেত্রে অ্যাপেলস প্লুরাল হতো আর অরেঞ্জ সিঙ্গুলার হতো, তাই সেটা ভুল হতো। তো আশা করি অরের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো আইদার অর সাধারণত হয় এটা অথবা ওটা এই অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আইদার অরের এক্সাম্পল দেখো, আইদার ইউ স্টাডি নাও অর রিগ্রেট লেটার, অর্থাৎ হয় তুমি এখন পড়ো নয়তো পরে অনুশোচনা করো। আই উইল আইদার কল ইউ টু নাইট অর মিট ইউ টুমোরো, অর্থাৎ হয় আজ আমি রাতে তোমাকে ফোন করব নয়তো কাল দেখা করব। আইদার ইউ ক্যান কাম উইথ আস অর ইউ ক্যান স্টে অ্যাট হোম, অর্থাৎ হয় তুমি আমাদের সাথে আসতে পারো নয়তো বাড়ি থাকতে পারো। আইদার অরের ক্ষেত্রে একটা নিয়ম জেনে রাখা অবশ্যই জরুরি, সেটা হলো আইদার অর ব্যবহার করার সময় ভার্ব নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী সঙ্গতিপূর্ণ হয়। যেমন আইদার দ্য ম্যানেজার অর দ্য অ্যাসিস্ট্যান্টস ওয়ার ইনভাইটেড, আইদার দ্য অ্যাসিস্ট্যান্টস অর দ্য ম্যানেজার ওয়াজ ইনভাইটেড। তো প্রথম সেন্টেন্সে দেখো ওয়ারের আগে আছে অ্যাসিস্ট্যান্টস প্লুরাল, তাই এখানে ওয়ার বসেছে কারণ ওয়ার প্লুরাল ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে দেখো ওয়াজের আগে আছে ম্যানেজার সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসেছে কারণ ওয়াজ সিঙ্গুলার ভার্ব। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে এবং আইদার অরের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো নাইদার নর সাধারণত না এটা না ওটা এই অর্থ বোঝায়। নাইদার নর তখন ব্যবহার করা হয় যখন দুটো অপশনের মধ্যে কোনোটাই প্রযোজ্য নয়। যেমন নাইদার টি নর কফি ইজ অ্যাভেলেবেল হেয়ার, অর্থাৎ এখানে চা বা কফি কোনোটাই পাওয়া যায় না। নাইদার হি স্টাডিজ ওয়েল নর প্লেজ ওয়েল, অর্থাৎ সে না ভালো পড়াশোনা করে না ভালো খেলে। আইদার অরের ক্ষেত্রে ভার্ব ও সাবজেক্টে যে নিয়মটা বললাম, নাইদার নরের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, অর্থাৎ নাইদার নর ব্যবহার করার সময় ভার্ব নিকটবর্তী সাবজেক্টকে ফলো করে। তো আশা করি নাইদার নরের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো আদারওয়াইজ না হলে বা অন্যথায় অর্থে ব্যবহৃত হয়। সাধারণত কোনো পরিস্থিতি বা শর্তের বিপরীতে কিছু ঘটা বা হওয়াকে বোঝানোর ক্ষেত্রে আদারওয়াইজ ব্যবহৃত হয়। যেমন স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করো না হলে পরীক্ষায় ফেল করবে। উই শুড হারি আপ আদারওয়াইজ উইল বি লেট, অর্থাৎ আমাদের তাড়াতাড়ি করা উচিত না হলে দেরি হয়ে যাবে। তো আশা করি আদারওয়াইজের ইউজ বুঝতে পারলে। এরই সাথে অল্টারনেটিভ কনজাংশন কমপ্লিট হলো। এবার আমরা জানবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন দুটো বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য, তুলনা বা পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলো হলো বাট, ইয়েট, স্টিল, হাউএভার, অনলি, হোয়াইল, নেভারদালেস এবং হোয়ারঅ্যাজ। তো এবার এই অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলোর ইউজ ডিটেলে জেনে নেওয়া যাক। তো প্রথমেই দেখো বাট সাধারণত কিন্তু অর্থে ব্যবহার করা হয় এবং দুটো বিপরীত বিষয় প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন হি স্টাডিড হার্ড বাট হি ফেইলড দ্য টেস্ট, অর্থাৎ সে অনেক বেশি পড়াশোনা করেছিল কিন্তু পরীক্ষায় ফেল করলো। তো এক্ষেত্রে দেখো অনেক বেশি পড়াশোনা করা এবং পরীক্ষায় ফেল করা দুটো বিপরীত বিষয়, কারণ কেউ যদি অনেক বেশি পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় পাশ করবে, কিন্তু এখানে বিপরীত বিষয় দেখানো হচ্ছে আর এই দুটো বিপরীত বিষয়কে বাট যুক্ত করেছে। বাটের আরও একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, অর্থাৎ সে ধনী কিন্তু সে সুখী নয়। এক্ষেত্রেও দেখো দুটো বিপরীত বিষয়কে বাট যুক্ত করেছে, কারণ আমাদের ধারণায় কেউ যদি ধনী হয় তাহলে সে অবশ্যই সুখী হবে। বাট কিন্তু অর্থে ছাড়াও এক্সেপ্ট অর্থাৎ ছাড়া বা ব্যতীত বা বাদে এই অর্থেও ব্যবহৃত হয়, তবে তার জন্য একটা শর্ত আছে, সেটা হলো বাটের আগে যদি অল, এভরিথিং, নাথিং, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, নোবডি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে বাট ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়।
যেমন এভরিওয়ান বাট রিয়া ওয়াজ প্রেজেন্ট দেয়ার, রিয়া ছাড়া সবাই সেখানে উপস্থিত ছিল। হি লাইকস এভরিথিং বাট কফি, সে কফি ছাড়া সবকিছুই পছন্দ করে। তো আশা করি বাটের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো ইয়েট। ইয়েটের অর্থ তবুও। ইয়েট সেই পরিস্থিতি বোঝায় যখন যেটা আশা করা হয়নি বা যেটা ঘটার কথা ছিল না সেটা ঘটে গেছে। যেমন হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ফেল্ড, সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে ব্যর্থ হলো। তো এক্ষেত্রে দেখো এটা এমন একটা সিচুয়েশনের এক্সাম্পল যে ক্ষেত্রে তার ব্যর্থ হওয়াটা পুরোপুরি অপ্রত্যাশিত। কারণ যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল তাই তার সফল হওয়ারই কথা, কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে, অর্থাৎ যেটা আশা করেনি সেটা ঘটে গেছে। আরও একটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ নেভার বিন টু এ জিম ইয়েট হি ইজ ভেরি ফিট, সে কখনো জিমে যায়নি তবুও সে খুব ফিট। তো এক্ষেত্রেও তার জিমে না গিয়ে ফিট থাকা অপ্রত্যাশিত বিষয়। তো আশা করি ইয়েটের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো স্টিল। স্টিলও তবুও অর্থে ব্যবহৃত হয় এবং ইয়েটের মতোই ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ টায়ার্ড স্টিল হি কন্টিনিউড ওয়ার্কিং, অর্থাৎ সে ক্লান্ত ছিল তবুও সে কাজ চালিয়ে গেল। আই ওয়ার্নড হিম স্টিল হি মেড দ্য সেম মিস্টেক, আমি তাকে সতর্ক করেছিলাম তবুও সে একই ভুল করলো। তো আশা করি স্টিলের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো নেভারদালেস। নেভারদালেস স্টিল ও ইয়েটের মতোই তবুও অর্থে ব্যবহৃত হয়। যেমন দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট নেভারদালেস হি কমপ্লিটেড ইট অন টাইম, অর্থাৎ কাজটা কঠিন ছিল তবুও সে এটা সময় মতো কমপ্লিট করলো। নেভারদালেসের আরও একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ওয়াজ ফেসিং মেনি অবস্টেকলস নেভারদালেস হি ডিডেন্ট গিভ আপ। তো আশা করি নেভারদালেসের ইউজ বুঝতে পারলে। নেক্সট হাউএভার। হাউএভার তবুও, তা সত্ত্বেও, তবে ও যাই হোক অর্থে ব্যবহৃত হয়। হাউএভারের সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ওয়াজ টায়ার্ড হাউএভার হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে ক্লান্ত ছিল তবুও সে কাজটা শেষ করলো। হি ওয়াজ ফিলিং সিক হাউএভার হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে অসুস্থ বোধ করছিল তা সত্ত্বেও সে মিটিংয়ে যোগ দিয়েছিল। তো আশা করি হাউএভারের ইউজ বুঝতে পারলে। ইয়েট, স্টিল, নেভারদালেস, হাউএভার এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে ইয়েট, নেভারদালেস, হাউএভার অনেক বেশি ফর্মাল, অর্থাৎ এগুলো অফিসিয়াল ও প্রফেশনাল কাজকর্মে বেশি ব্যবহার করা হয়। আর স্টিল প্রতিদিনের সাধারণ কথাবার্তায় বা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয়। নেক্সট হোয়ার অ্যাজ। হোয়ার অ্যাজ অথচ, পক্ষান্তরে, যেখানে এই অর্থে ব্যবহার করা হয়। যেমন ইউ ওয়ার্ক হার্ড হোয়ার অ্যাজ ইউর ব্রাদার ইজ লেজি, তুমি কঠোর পরিশ্রম করো অথচ তোমার ভাই অলস। আই লাইক রিডিং বুকস হোয়ার অ্যাজ মাই ব্রাদার প্রেফার্স ওয়াচিং মুভিজ, আমি বই পড়তে ভালোবাসি অথচ আমার ভাই সিনেমা দেখতে পছন্দ করে। তো আশা করি হোয়ার অ্যাজের ইউজ বুঝতে পারলে। নেক্সট হোয়াইল। বিপরীত বিষয় বোঝানোর ক্ষেত্রে হোয়াইল হোয়ার অ্যাজের মতো একই অর্থে ব্যবহৃত হয়। যেমন আই লাভ কফি হোয়াইল মাই ফ্রেন্ড প্রেফার্স টি, আমি কফি পছন্দ করি অথচ আমার বন্ধু চা পছন্দ করে। হোয়াইল আরও একটা ক্ষেত্রে ইউজ হয়, সেটা হলো যখন একই সময়ে দুটো কাজ করা বোঝায়। আর সেক্ষেত্রে বাংলা বাক্যে দেখতে দেখতে, করতে করতে, পড়তে পড়তে, খেতে খেতে এইরকম শব্দ থাকে। যেমন আই ফেল অ্যাসলিপ হোয়াইল ওয়াচিং দ্য মুভি, আমি সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আশা করি হোয়াইলের ইউজ বুঝতে পারলে। হোয়াইল ও হোয়ার অ্যাজ একই হলেও হোয়ার অ্যাজ ফর্মাল ক্ষেত্রে অর্থাৎ অফিসিয়াল ও প্রফেশনাল কাজকর্মে বেশি ব্যবহার করা হয়। তো কমপ্লিট হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। এবার আমরা জানবো ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন সিদ্ধান্ত, ফলাফল বা যুক্তি প্রকাশ করতে ব্যবহৃত হয়। ইলেটিভ কনজাংশন হলো সো, দেয়ারফর ও ফর। তো এবার এই ইলেটিভ কনজাংশনগুলোর প্রতিটার ইউজ ডিটেলে জেনে নাও। তো প্রথমেই দেখো সো। সো তাই, সুতরাং, সেই জন্য, সেই কারণে এই অর্থে ব্যবহৃত হয়। যেমন হি ডিডেন্ট স্টাডি সো হি ফেইলড দ্য এক্সাম, অর্থাৎ সে পড়াশোনা করেনি তাই সে পরীক্ষায় ফেল করেছে। সো এর আরও একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ওয়াজ ফিলিং সিক সো হি ডিডেন্ট গো টু স্কুল, তার শরীর খারাপ করছিল তাই সে স্কুলে গেল না। তো আশা করি সো এর ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো দেয়ারফর। সো এর মতো দেয়ারফরও তাই, সুতরাং, সেই জন্য ও সেই কারণে অর্থে ব্যবহার করা হয়। যেমন দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দেয়ারফর দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, আবহাওয়া খারাপ ছিল সেই কারণে ম্যাচ বাতিল করা হয়েছে। হি ওয়াজ লেট দেয়ারফর হি মিস দ্য ট্রেন, সে দেরি করে ফেলেছিল তাই সে ট্রেনটা মিস করলো। তো আশা করি দেয়ারফরের ইউজ বুঝতে পারলে। সো ও দেয়ারফর একই হলেও সো ইনফর্মাল অর্থাৎ দৈনন্দিন কথাবার্তায় বা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয়। আর দেয়ারফর ফর্মাল অর্থাৎ অফিসিয়াল এবং প্রফেশনাল কাজকর্মে ও রাইটিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। নেক্সট দেখো ফর।
তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি তো জানি ফর প্রেপোজিশন। ফর প্রেপোজিশন হলেও কনজাংশন হিসাবেও ব্যবহার করা হয়। ফর প্রেপোজিশন হিসাবে একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। আর ফর যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন ফর দুটো ক্লজকে যুক্ত করে এবং বিকজ বা কারণ অর্থ বোঝায়। যেমন আই ট্রাস্ট হিম কমপ্লিটলি ফর হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, অর্থাৎ আমি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি কারণ সে সবসময় সত্য কথা বলে। উই মাস্ট হারি ফর দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ ট্রেন এখনই ছাড়বে। আরও একটা এক্সাম্পল দেখো, হি মাস্ট বি টায়ার্ড ফর হি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে, অর্থাৎ সে নিশ্চয়ই ক্লান্ত কারণ সে সারাদিন কাজ করেছে। তো আশা করি কনজাংশন হিসাবে ফরের ইউজ বুঝতে পারলে। কমপ্লিট হলো ইলেটিভ কনজাংশন, তারই সাথে কমপ্লিট হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর পার্ট 2তে কনজাংশনের বাকি টাইপগুলো ডিটেলে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওতে যেসব কনজাংশন আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছো এবং এবার থেকে খুব সহজেই কনজাংশন চিনে নিতে পারবে ও সঠিক জায়গায় সঠিক কনজাংশন ইউজ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং খুব সহজে ইংরেজি শিখতে ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হেলদি, কিপ লার্নিং।